10 বছরের একটা ছোট্ট মেয়ের সাথে বিয়ে হবে। খালি গায়ে বিছানার উপরে শুয়েছিল আরশান। চিন্তার ঘোর কাটিয়ে ধীরে ধীরে উঠে বসে। পাশে রাখা মেরুন রঙের শার্টটা গায়ে চাপিয়ে রুম থেকে বের হয়। রুমের দরজা খুলতেই সামনে এসে দাঁড়ায় সাজ, চোখে মুখে খুশির ঝিলিক। আরশান ভাইয়া, আমি বউ হব। এই ছোট্ট মেয়েটি যে এখনো জীবনের অর্থই বোঝে না, সে এমন কথা বলছে। অবুঝ সাজের কথা শুনে আরশান বলে, এতটুকুন বাচ্চা মেয়ে তুই আমার বউ হবি? আমাকে চিনিস? এই শেরহাম আরশানকে চিনিস? আরশানের কথা শুনে ছোট্ট মুখে রাগ এনে বলল, হ্যাঁ চিনি তো আরশোলা। তুই একটা বিরক্তিকর আরশোলা, আমাকে শুধু বকিস, ভয় দেখাস। ছোট্ট দুজোড়া স্যান্ডেলের টুংটাং শব্দে পেছন ঘুরে দৌড় দিল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ছোট্ট পায়ের ছুটে চলা ধূপাধাপ শব্দ উঠছিল টাইলসের ওপর। বাতাসে দুলছিল তার বেনুনির লাল ফিতা। সে দৌড়ে যেতে যেতে খিলখিল করে হেসে উঠল। পাল্টা আঘাতে ছুরির মতো চেরা শব্দগুলো শুনে আরশান থ হয়ে যায়। খালি গলায় আচ্ছন্ন কাচের মতো করে শব্দ ভেদ করে ধাতব কঙ্কনে তার বুকের ভেতর ধাক্কা দেয়। এইটুকুন একটা মেয়ে তাকে তুই বলছে, তার এত সুন্দর নামটাকে আরশোলা বলছে। এভাবে বলতে পারলো? মুহূর্তেই মুখটা লাল হয়ে যায় রাগে, নাক ফুলে ওঠে। নীরবতা ভেঙে আরশান বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবার আমার সামনে আসিস, চড় মেরে তোর দাঁত ফেলে দেব বেয়াদব। কথাগুলোর রেশ ঘর জুড়ে বিদ্যুতের মতো ছুটল। তবে কাচের জানালার ওপরে তখন গোধূলির তমাল রঙা আকাশ। গোলাপি সোনালি আলোতে আরশানকে বন্দি করে রেখেছে তার নিজের অক্ষম ক্রোধ। এক পলক স্তব্ধ, হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ। তার দামি সুইস ঘড়িতে তখন খচখচ শব্দ তুলেছে। আরশান আর দাঁড়ালো না, বেরিয়ে যায়। রাগে গা কাঁপছে তার। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসে। চোখে মুখে তীব্র বিরক্তি। এই বিয়ে সে করবে না, পরিস্থিতির চাপে এত বড় সিদ্ধান্ত নেবে না। সিঁড়ির ধাপের শব্দে আসা পদক্ষেপের সঙ্গে তার মনে জমে থাকা ক্ষোভটাও তাল মিলিয়ে কাঁপছিল। নিচের ড্রয়িং রুমে এসে আরশান থেমে দাঁড়ায়। চোখ পড়ে সামনের সোফায় বসে থাকা সাজের দিকে। সে গোল হয়ে বসে আছে। মুহূর্তেই চোয়ালটা শক্ত হয়ে আসে। আরশান কটমট করে তাকায় সাজের দিকে, যেন কাছে পেলেই খেয়ে ফেলবে। আরশানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কুঁকড়ে গেল সাজ। সেই চোখে অব্যক্ত আগুন টের পায়। দুই কাঁধ জমে বরফ হয়ে আসে। চোখ পিটপিটিয়ে তাকিয়েও সাহস করে না, আরশানের মুখোমুখি হতে পারে না সে। একটু আগে যে আরশানকে আরশোলা বলে এসেছে, এই ভয়ে এক লাফে উঠে অন্য রুমে ছুটে যায় সাজ। আরশান সেই স্রোতে ভেসে না গিয়ে সোজা চলে যায় তার মা মৌসুমী বেগমের রুমের দিকে। ভেতরে ঢুকেই আরশান বলে উঠল, মম, এইসব বন্ধ করো প্লিজ। আমি হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে পারবো না। মৌসুমী বেগম তখন ধীর ভঙ্গিতে গহনা গুছিয়ে রাখা বাক্সটা বন্ধ করে ছেলের দিকে তাকালেন। এখন আমি কিছুই শুনতে চাই না আরশান, সব কিছু রেডি, কালকেই তোদের বিয়ে। কয়েকদিন পরই তো কানাডা চলেই যাচ্ছিস, কবে আর ফিরবি ঠিক আছে কি? এর মধ্যে সাজ বড় হয়ে যাবে, তখন আর এইটুকুন মেয়ে বলতে পারবে না। সাজ এখনো স্কুলে পড়ে মা, সামনে ওর ভবিষ্যৎ পড়ে আছে, এমনটা না করলে হয় না। মৌসুমী বেগম ঘাড় শক্ত করে দাঁড়ালেন। একটু কি ভেবেছিস তোর মামার বাড়ির অবস্থা? সাজের তো আপন বলতে কেউ নেই। তখন থেকেই মেয়েটা একটা ছায়ার মতো করে বেঁচে আছে। ওকে ওরা কিভাবে রাখে জানিস তুই? এই বাড়ি, এই ছাদ, এই পরিবার, এটাই ওর জন্য নিরাপদ। যদি আমরা ওকে নিজের ঘরে না রাখি, তাহলে কে রাখবে? আমি পারবো না মা। জেদ করিস না আশা, তোর বাবাও ভুলেও ওই লোকটার কথা মুখে আনবে না। যে নিজের সন্তান আর স্ত্রীকে রেখে চলে যায়, তার কোনো কথাই আমার জীবনে জায়গা পাবে না। তার মতো আমি হতে চাই না। আর আমি সাজের সঙ্গে এই অসম বয়সের অসম সম্পর্ক করতে পারবো না। তুই যেটা অসম সম্পর্ক ভাবছিস,
সেটা আমি সাজের রক্ষা বলেই দেখছি। তুই না থাকলে ওর কোনো ভরসা থাকবে না এই দুনিয়ায়। কেউ ওকে নিজের বলে দাবি করবে না। আমি এমন কিছু করতে চাই না যার জন্য পরে সারাটা জীবন অনুশোচনা করতে হয় মা। মৌসুমী বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সময় খুব বেশি নেই আরশান। অনেক কিছু সময়ের হাতে থাকে না। কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় হৃদয় দিয়ে, যুক্তি দিয়ে নয়। আমি পারবো না বিয়ে করতে, অন্য ব্যবস্থা করো। আরশান আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর থেকে। মৌসুমী বেগম ধীর স্থির দৃষ্টিতে ছেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা ওখানে ভালো নেই। ভাইজির এমন করুণ দশা দেখবেন কি করে? তিনি সাজকে আর ওই বাড়িতে পাঠাবেন না। এই ঘরই হবে তার ঘর। আর আরশান স্কলারশিপ পেয়েছে, কয়দিন পরেই চলে যাবে কানাডায়। তার আগে তিনি চান আরশান আর সাজের বিয়েটা হোক। একমাত্র এই পথই সাজকে স্থায়ীভাবে এই বাড়িতে রাখা যাবে। একবার যদি বিয়ে হয়ে যায়, তাহলে আর ও বাড়ি থেকে কেউ সাজকে নিতে পারবে না। বাইরের সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে। ড্রয়িং রুমের টিভির পর্দায় চলছে টম অ্যান্ড জেরির ক্লাসিক অ্যান্ড এক এপিসোড। সাদা ধূসর রঙের সোফায় পাশাপাশি বসে আছে সাজ আর অর্ণব। অর্ণব গম্ভীর মুখে কার্টুন দেখছে, যেন টিভির স্ক্রিনটা ভেতর দিয়ে সে ঢুকে পড়বে, এতটাই মনোযোগ। দুজনেই কার্টুনে ডুবে হেসে উঠেছে, আবার মুখ গম্ভীর করে পরবর্তী কাণ্ড দেখছে। ওইদিকে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলের দিকে হাঁটছেন মৌসুমী বেগম, হাতে গরম গরম খাবার। সাজ, অর্ণব, খেতে আয়। কিন্তু কারোর কোনো সাড়া নেই। টিভির শব্দ আর টম অ্যান্ড জেরির দৌড়ঝাঁপের ওদের মন জুড়ে আছে শুধু স্ক্রিন জুড়ে। মৌসুমী বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। আরশান বিরক্ত চোখে একবার টিভির দিকে তাকায়, তারপর পেছনে গিয়ে হঠাৎই দুজনের মাথায় দুম করে টোকা মারে। কিরে, তোরা খাবি না? সাজ মাথা চেপে ধরে তাকালো পেছনে। অর্ণবও মুখটা ভার করে বলল, এইভাবে মারতে আসে নাকি কেউ? আরশান এবার টিভির রিমোটটা তুলে নিয়ে একটানে বন্ধ করে দিল। দেখা শেষ, এখন চল টেবিলে। দেরি করলে দুজনেই মার খাবি। টিভি বন্ধ হতে না হতেই সাজ আর অর্ণব ভয় পেয়ে গেল। দুজনেই তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল ডাইনিং টেবিলের দিকে। না হলে যে মার খাবে। কিন্তু সেখানে গিয়েই নতুন কাণ্ড শুরু। সাজ টেবিলের এক কোণার চেয়ারটাতে বসতে যাবে, এমন সময় অর্ণব হঠাৎই চেয়ারটা টেনে নিয়ে বলল, এই চেয়ারে আমি বসবো, এটা আমার চেয়ার। সাজ চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল, না, এই চেয়ার আমার, আমি প্রতিদিন এখানেই বসি। আজ আমি বসবো, তুই অন্য জায়গায় যা। অর্ণব হুমকি দিয়েই বলল। এই নিয়ে শুরু হয় টেবিলের পাশের চেয়ারের টানা হেঁচড়া, চেয়ারের শব্দ, হাতের ধাক্কাধাক্কি। দুজনের ঝগড়ার আওয়াজে রাগে ফেটে পড়ে আরশান। সে সোজা হয়ে এগিয়ে এসে একটা কথাও না বলে চেয়ারে বসে পড়ে। দুজনেই চুপ। এই চেয়ারে আমি বসবো, ঠিক আছে? আরশান বসে পড়লে আর কোনো ঝামেলা চলবে না। অগত্যা সাজ মুখ ফুলিয়ে পাশের চেয়ারে বসে। অর্ণব গো গো করতে করতে বসে ঠিক তার পাশেই। তখন মৌসুমী বেগম প্লেট সাজিয়ে খাবার এনে রাখেন টেবিলে। ভাত, মুরগির ঝোল, ডিম, ডাল আর সালাদ, সব কিছুই সাজানো। সাজ তখন একটু নাক শুকলো। উফ, অর্ণব ভাইয়া, তুমি বাদ দিয়েছ? সাজ নাক চেপে ধরে বলল, চোখ মুখ কুঁচকে। অর্ণব প্রথমে চুপ থাকলেও পরে চোখ বড় বড় করে বলল, আমি আবার? তো গন্ধ পেলেই আমার নাম বলবি না কেন? তুমিই দিয়েছ। অর্ণব এবার রেগে গিয়ে বলল, তুই নিজেই হয়তো বাদ দিছিস, আবার আমাকে বলছিস। সাজ মুখ ফুলিয়ে বলল, না। হ্যাঁ, না। এদের কাণ্ড দেখে আরশান দাঁতে দাঁত চেপে বলল, এই, তোরা কি খেতে এসেছিস? আর একবার কেউ যদি কিছু বললে কাউকে খেতে দিব না, বেয়াদব। আর তোর কি খাবার টেবিলেই এইসব করতেই মন চায়? অর্ণব অসহায় ভাবেই বলল, পা আসলে আটকে রাখা যায় না, কি করব?
আমি তো আর ফ্লাওয়ার বের করতে পারবো না। ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা বাড়ছে। নরম বাতাসে জানালার পর্দাগুলো দুলছে। দূরে কোনো কুকুর ঘেউ ঘেউ করে উঠল রাতের নিস্তব্ধতায়। একটা খণ্ডিত আওয়াজ এসে মিশে গেল। ঘরের ভেতরেও নিস্তব্ধতা। মৌসুমী বেগম আলতোভাবে সাজের মাথায় চুলির চুল বেণি করে দিয়ে সামনে ছোট্ট চুলগুলো সুন্দর করে আছড়িয়ে দিলেন। মেয়েটার গাল দুটি মাখনের মতো নরম, মুখখানি চাঁদের মতো শান্ত, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তিও ছিল কোমল, অবুঝ শিশুর মতন। সাজলক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মৌসুমী বেগম তার ছোট্ট মাথায় একটা হালকা চুমু খেয়ে উঠে দাঁড়ালেন। ঘুমিয়ে পড়, আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। লাইট বন্ধ হয়ে গেলে ঘরটা অন্ধকারে ঢেকে গেল। জানালা দিয়ে আসা চাঁদের আলো কিছুটা ঘরের এক কোণায় পড়ছিল। তাতে সাজের ছোট্ট অবয়বটা দেখা যাচ্ছিল অস্পষ্টভাবে। মৌসুমী বেগম এসে বিছানায় শুয়ে পড়লেন। এক হাতে নিজের কপাল ঠেকিয়ে আরেক হাত বাড়িয়ে রাখলেন সাজের মাথায়। হাত বোলাতে বোলাতে তার বুকের ভেতরটা ভার হয়ে উঠল। স্মৃতিগুলো হু হু করে ফিরে আসছিল। সাজের মা ছিল বিদেশি, চোখ দুটো হালকা বাদামি, গায়ের রং দুধে আলতা মেশানো। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও মৌসুমী বেগমের ছোট ভাই রাশেদ সাজের মাকে বিয়ে করেছিল। মৌসুমী বেগমের বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি। সেই জন্য রাশেদ বাধ্য হয়ে শহরের এক প্রান্তে ভাড়া বাসায় চলে যান। মৌসুমী বেগম তখনও ভাইয়ের সাথে যোগাযোগ রাখতেন গোপনে। কখনো রান্না করে পাঠাতেন, কখনো গিয়ে দেখে আসতেন। দাম্পত্য জীবনটা খুবই সুখের ছিল। একে অপরকে ভালোবাসতেন। সেই ভালোবাসার প্রতিফলনই ছিল সাজ। সাজের মা যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তখনই ঘটে দুর্ঘটনাটা। রাস্তায় অ্যাক্সিডেন্ট আর ঘটনাস্থলেই মৃত্যু। মৌসুমী বেগম খবর শুনে ছুটে গিয়েছিলেন। তখন সাজ দুনিয়ার আলো দেখেনি। মৌসুমী বেগম ভেবেছিলেন হয়তো সময়ের সাথে সাজের মা মেনে নেবে সব, মেয়েটাকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু ভাগ্য যেন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল। সাজের মা সাজকে রেখেই চলে যায়। মৌসুমী বেগম ভেবে পায় না কিভাবে একজন মা তার সদ্যজাত মেয়েকে রেখে চলে যেতে পারে, কিভাবে পারে নিজের রক্তের শিশুকে ফেলে দিতে। একবারও কি মায়ার বাঁধন তাকে টেনে রাখেনি? একবারও কি মনে হয়নি বাচ্চাটাকে জড়িয়ে ধরে বাঁচার মতো জন্য লড়তে হবে? মৌসুমী বেগম শীতল চোখে মেয়েটার মুখের দিকে তাকান। ছোট্ট লাল টুকটুকে একটা মুখ, গায়ের রং ঠিক পাকা টমেটোর মতো লালচে, একদম তার মায়ের মতো হয়েছে। এই বয়সে যেখানে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকার কথা, সেখানে সে শুয়ে আছে অন্য এক নারীর ছায়ায়, ভালোবাসায়। যদিও মৌসুমী বেগম তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। সাজ বড় হচ্ছে, বড় ভাইয়ের সংসারে থাকলেও সাজকে দেখে মনে হয় না ও ভালো আছে। কিছুদিন আগে ওকে নিয়ে এলেন বাড়িতে। তখনই খেয়াল করেন মেয়েটার পিঠে আঘাতের দাগ। সরাসরি কিছুই বলেননি, কিন্তু বুঝে গিয়েছিলেন। রুনা তার ভাইয়ের বউ, বরাবরই তীব্র মেজাজের। তার নিজেরও 2 ছেলে। সে হয়তো সাজকে নিজের মনে করেনি না, তাই তো কখনো খেয়াল করে না মেয়েটা খেলছে কিনা, খেয়েছে কিনা, না খেয়ে রয়ে গেছে কিনা, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে কিনা। এই কারণেই মৌসুমী বেগম সিদ্ধান্ত নিয়েছেন সাজ এখানেই থাকবে, এই ঘরে, যেখানে ওর জন্য একটা কোণাও বরাদ্দ থাকবে। ভালোবাসার সুরক্ষার একটা পৃথিবী। সকালের নরম রোদ জানালার পর্দা ছুঁয়ে ঘরের ভেতরে ঢুকছে। চারিদিকে একটা প্রশান্তি। আরশান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার পরনে হালকা নীল টি শার্ট আর সাদা ট্রাউজার। চুলগুলো এলোমেলো, চোখে মুখে এখনো খানিকটা ঘুমের ছাপ রয়ে গেছে। নিচে নামতেই ডাইনিং টেবিলে চোখ যায়। সেখানে সাজ আর অর্ণব আগেই বসে খেতে শুরু করেছে। আরশান গম্ভীর মুখে চেয়ার টেনে বসলো। কিছু না বলে নিজের প্লেটটা টেনে নেয় আর ধীরে ধীরে খাওয়া শুরু করে।
তখন মৌসুমী বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। একটা কাগজ ধরিয়ে বললেন, বাজারে গিয়ে এগুলো আনিস তো। আরশান এক চামচ খেয়ে মুখে না তুলেই বলল, রাখো। অর্ণব হঠাৎই মাথা তুলে বলল, আমিও যাব। আরশান ভুরু কুঁচকে তাকালো ওর দিকে। তুই গিয়ে কি করবি? অর্ণব দমে গেল না, মার দিকে তাকিয়ে ঠোঁটটা গোল করেই বলল, মা বলো না, আমি যাব প্লিজ। এই কথার সঙ্গে সাজের ছোট্ট কণ্ঠটাও যোগ হলো, আমিও যাব। আরশান বিরক্ত হয়ে এক দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। তোরা গিয়ে কি করবি? আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না। সাজ আর অর্ণব কিছু বলার আগেই মৌসুমী বেগম বললেন, এমন করিস না, ওদের নিয়ে যাস। আমি যাই, রান্নাঘরের কাজটা পড়ে আছে। আরশান এবার কিছু না বলে চুপচাপ খাওয়া শেষ করলো। মুখটা আরো গম্ভীর হয়ে উঠেছে। খাওয়া শেষে চেয়ারে ঠেলে উঠে পড়ল। কোনো কথা না বলেই ওপরের দিকে সিঁড়ি ধরে চলে গেল নিজের রুমে। 15 মিনিট পর সে রেডি হয়ে নিচে নামে। পরনে কালো হুডি। নিচে নেমে দেখে অর্ণব আর সাজ দুজনেই একেবারে রেডি। সাজ পরেছে হলুদ ফ্রক আর অর্ণব পরেছে তার স্পাইডারম্যানের জ্যাকেট। চোখে চশমা, ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই খুশির ঝিলিক। আরশান 2 পা এগিয়ে সামনে দাঁড়ালো। একবার চোখ বুলিয়ে নিল দুই উৎসুক মুখের দিকে। কিছু বলার আগেই অর্ণব বলে উঠল, চলো, আমরা রেডি। আরশানের মুখের কোনো বিরক্তির রেখা স্পষ্ট হয়ে ওঠে। এখন এই দুই বিচ্ছুকে নিয়ে যেতে হবে। তবুও সে কিছু না বলেই দীর্ঘশ্বাস ফেলে বলে, চল। সোফার শপ থেকে বেরিয়ে আসে ওরা তিনজন, 2টা ব্যাগ হাতে। আরশানের পেছনে সাজ আর অর্ণব খুশি মনে হাঁটছে। তখন সাজ হঠাৎই বলে উঠল, আরশান ভাইয়া, আইসক্রিম খাবো। আরশান এক মুহূর্ত তাকিয়ে থেকে ছোট্ট মুখটার দিকে ক্লান্ত হলেও কিছু না বলে পাশে আইসক্রিমের দোকানের দিকে এগিয়ে যায়। আইসক্রিম হাতে পেয়ে অর্ণব খুশিতে লাফিয়ে ওঠে। সাজও চোখটা বড় বড় করে চুমুক দিতে থাকে। সবাই আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সাজ আরশানের দিকে ফিরল, ভাইয়া, তুমি খাবে? সাজ কিছু না ভেবে বাড়িয়ে দেয় আইসক্রিমটা। আরশান নিচু হয়ে কামড় বসায় একেবারে বড় করে। কিন্তু এক কামড় বলতে যা বোঝায়, সে খেয়েছে প্রায় অর্ধেক। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে আইসক্রিমের দিকে। তার আইসক্রিমটা অর্ধেক খেয়ে ফেললো আরশান ভাইয়া। এরপর হুট করে হাতটা বাড়িয়ে আরশানের চুলটা টেনে দেয়। বেয়াদব, আমার চুল ছাড়। আরশান সাজের হাতটা চুল থেকে সরায়। সাজ শব্দ করে কেঁদে ফেলে, আমার আইসক্রিম। চারপাশে হাঁটতে থাকা মানুষজন তাকাতে শুরু করে। কয়েকজন হাসছে, কেউ কেউ চোখ কুঁচকে তাকাচ্ছে। আরশানের চেহারা লাল হয়ে গেল লজ্জায়। মনে মনে নিজেকেই গালি দিল, কেন যে খেলাম। আরশান কান্না থামাতে বলে গিয়ে, আচ্ছা থাম, তোকে আরেকটা কিনে দিচ্ছি, ঠিক আছে? সাজ কান্না থামিয়ে মাথা নাড়ালো। পেছন থেকে অর্ণব গম্ভীর গলায় বলে উঠল, আমাকেও দেবে? তোর তো আছে আইসক্রিম, আবার কেন? অর্ণব ভুরু কুঁচকে সাজের দিকে তাকিয়ে বলে, সাজের তো এখন 2টা আইসক্রিম হবে। আরশান বিরক্ত হয়ে বলল, ওটা আমি খাবো। অর্ণব মুখ নামিয়ে বিড়বিড় করে বলে উঠল, কিপটা ভাই একটা। কি বললি? অর্ণব চোখ ঘুরিয়ে বলে, কিছু না। আরশান আবারও দোকানের দিকে ফিরে যায়। সাজকে আরেকটা আইসক্রিম কিনে দেয়। ফেরার পথে নিজেই নিজের মনেই বিড়বিড় করে, তওবা, জীবনে আর কোনোদিনও ওদের কাছ থেকে এক কামড়ও খাবো না, যত সব প্যারা। এখন সন্ধ্যা। আকাশে ধীরে ধীরে নেমে আসছিল সোনালি আলো। রান্নাঘরের জানালায় পড়া হালকা আলোটা ছড়িয়ে পড়েছে মেঝেতে। মৌসুমী বেগম চুলার পাশে দাঁড়িয়ে আছেন। চুলার আগুনের উত্তাপে তার কপালে ঘাম জমেছে। মেঝেতে বসে থাকা সাজ সেদ্ধ আলুগুলো ছোলার কাজে মন দিচ্ছে। এই সময়ে বেজে ওঠে ফোন। রান্নাঘরে তাকেই রাখা ছিল। তীক্ষ্ণ রিংটোনে চমকে তাকালেন মৌসুমী বেগম। স্ক্রিনে ভেসে উঠেছে নামটা, আরশানের বাবা।
এক মুহূর্তের জন্য চোখে মুখে একটা ছায়া নেমে এলো। অতীতের হাজারটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। কিছুটা কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরেও কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা আবার রেখে দিলেন আগের জায়গায়। ধরলেন না। আরশান মানা করেছে, আমাদের খোঁজ নিয়ে কোনো লাভ নেই। উনি এখন আমাদের কেউ না। ছেলের কণ্ঠে যে জেদ, যে অভিমান, তা একজন মায়ের মন খুব ভালোভাবেই টের পায়। আর এমনটা যে বলেছে তার কারণও আছে। কারণটা খুবই স্পষ্ট। আরশানের বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। মৌসুমী বেগমের জীবনের সমস্তটা যিনি একটা সময় ছিলেন, তিনি এখন অন্য কারোর পাশের ঘর বেঁধেছেন। ৩ বছর আগে যখন খবরটা এলো, মৌসুমী বেগম ভেঙে পড়েননি। হয়তো তখন তার চোখে জল আসতো না। বছরের পর বছর ধরে এই সম্পর্ক ভেঙে যাওয়ার সমস্ত চিহ্ন তার বুকের গভীরে জমেছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল, আর সেই সময়টাও এলো। তবে মৌসুমী বেগম নিজেকে সামলে নিয়েছেন। নিজের বাবার দেওয়া ভিটে আর কিছু জমি জমা ছিল তার নামে। সেই সম্পত্তির অর্ধেক দিয়ে ২ তলা একটা বাড়ি বানিয়েছেন। এখন সেই বাড়িতেই থাকেন তিনি, তার ছেলে মেয়েদেরকে নিয়ে। আরশান এখন বড় হয়েছে, বয়স এখন ১৯। দেখতে দেখতে ছেলেটা তার বাবার মতোই ফর্সা, লম্বা চওড়া হয়েছে। তবে মায়ের মতো গভীর এবং দায়িত্বশীল। ছোট থেকেই বইয়ের দিকে ঝোঁক ছিল ওর। স্কুলে সব সময় প্রথম। কলেজে উঠে যখন ব্যাচেলর লেভেলের স্কলারশিপের জন্য আবেদন করলো, মৌসুমী বেগম শুধু চুপ করে ওর পাশে দাঁড়ালেন। ভেতরে ভেতরে দোয়া করতেন প্রতিদিন। দোয়া যে কাজে লেগেছে সেটা বোঝা গেল গত সপ্তাহে। ব্যাচেলর লেভেলের স্কলারশিপ পেয়েছে আরশান। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে সে। পুরো খরচ বিশ্ববিদ্যালয়ই বহন করবে। সেই মুহূর্তেই মৌসুমী বেগম কিছুই বলেননি, শুধু ছেলেকে জড়িয়ে ধরেছিলেন। বুকের মধ্যে এক অদ্ভুত কষ্ট, এক ভয় আর এক তৃপ্তির তীব্র মিশ্র অনুভূতিতে চেপে বসেছিল। কানাডা, এত দূরে ছেলেটা চলে যাবে, কিন্তু তার ভবিষ্যতের জন্য তো এটা দরকার। তাই তিনি কিছুই বলেন না এখন, বরং প্রতিদিন ছেলের প্রিয় খাবার রান্না করেন, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দেন, যাতে করে বিদেশে গিয়ে কোনো রকম অস্বস্তিতে না পড়ে। আজও তাই। সাজ আলু ছুলে দিচ্ছে আরশানকে আলুর চপ খাওয়াবেন বলে। ফোনটা আবারও বাজে, তবে এবারও তিনি ধরেন না। জানেন, কিছু সম্পর্ক আর কখনোই আগের মতো হয় না। তবে এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। ছেলেকে নিয়ে তার স্বপ্নও বড় হচ্ছে নিজের মতো করে। অর্ণব সোফার কোণে গুটিসুটি মেরে বসে আছে। মুখটা কেমন যেন বিবর্ণ, নাক লাল হয়ে গেছে সর্দির কারণে। টিস্যু হাতে নিয়ে সে বারবার নাক ঝাড়ছে। একটা কাশি এসে গেল, গলা চেপে ধরে আওয়াজ না হয় যাতে। পাশে ছোট্ট একটা গামলা রাখা, যেখানে ফেলে দিচ্ছে টিস্যুগুলো। তার এখন পড়তে ভালো লাগছে না, শরীরটা ম্যাজম্যাজ করছে। সন্ধ্যার নরম বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকছে। এমন সময় হঠাৎই পেছন থেকে মাথায় দুম করে ২টা টোকা পড়ে। অর্ণব চমকে পেছনে তাকায়। আরশান দাঁড়িয়ে আছে তার পেছনে, হাতে একটা বই। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বই খুলিসনি? আসছি। অর্ণব মুখটা এমন করে বলল যেন পৃথিবীর সব কষ্ট তারই হচ্ছে। আরশান হালকা ধমকের সুরে বলল, এই আসছি আসছি করে পড়তে বসবি কখন? হ্যাঁ, ওঠ, টেবিলে আয়। আজ কিন্তু ম্যাথ করাবো, আগেই বলে দিলাম। তারপর আরশান কাঁধ ঝাঁকিয়ে বলল, সাজ কই? আম্মুর রুমে। আরশান এবার একটু জোরেই বলল, সাজ। ঘরের ভেতর থেকে টুপটাপ পায়ে দৌড়ে এলো সাজ। পরনে গোলাপি জামা, চুলে রঙিন ক্লিপ, মুখে মিষ্টি একটা হাসি। সাজ আসতেই টেবিলের পাশে গুছিয়ে বসে পড়ায় থাকা অর্ণব মুখটা ভার করে হলেও হাত খাতা বের করে। সাজ চট করেই তার রঙিন পেন্সিলগুলো সাজিয়ে নেয়। আরশান খাতায় লিখে দেয় কয়েকটা অঙ্ক।
এমন সময় সাজ খিলখিল করে হেসে ওঠে, মুখটা টুকটুকে একটা হাসি, চোখে দুষ্টুমি। ছোট্ট আঙ্গুল দিয়ে অর্ণবের দিকে ইশারা করে বলল, অর্ণব ভাইয়া, নাক থেকে বলুন না, বের হয়। কি বের হয়? অর্ণব তখন বইয়ের ওপরে ঝুঁকেছিল, মুখ গম্ভীর, কপালে ভাঁজ। সে বুঝতেই পারেনি তার নাক দিয়ে একটু সর্দি পড়ছে। সাজের কথায় সে চমকে উঠল, সঙ্গে সঙ্গে মুখটা তুলে তাকালো আর ঠাস করে নাকটা মুছে ফেলল হাতের পাশে রাখা টিস্যু দিয়ে। মুখ গম্ভীর করে তেড়ে আসতে গিয়েও থেমে গেল। আরশানের চোখের ভাষা সে চেনে, ঘন কালো ভুরু কুঁচকে, ঠোঁট শক্ত করে তাকিয়ে আছে সে। আরশানের সেই চোখ রাঙানিতে অর্ণব মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। আরশান এবার সাজের দিকে মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, এদিকে ওদিকে না তাকিয়ে পড়ার দিকে মন দে। সাজ মুখ বাঁকিয়েই বলল, আমার মুখ ব্যথা করছে। তাহলে লেখ। সাজ এবার দুই হাত টেনে দেখিয়ে বলল, হাতটাও ব্যথা করছে? আরশান চোখ সরু করে তাকালো। পড়তে বসলেই তোর হাত পা মুখ ব্যথা, পিঠে ব্যথা শুরু হয়ে যায়? আর খেলার সময় তো ঠিক এইসব লাগে না? তখন সাজ মুখ নিচু করলো, একটু চুপচাপ বসে রইল, তারপর ফিসফিস করে বলল, একটুখানি বিরক্ত লাগে, বইগুলো খুব পচা। আরশান এবার গম্ভীর গলায় বলল, আজকের মতো তুই এগুলো শেষ কর, তারপর ছুটি। না হলে সারা রাত বসে থাকবি, আমি উঠছি না। অর্ণব ধীরে ধীরে মুখটা গোমড়া করে নিজের মনে অঙ্ক দিল। সাজও চাপা মুখে লিখতে শুরু করলো, পেন্সিলটা মাঝে মাঝে দাঁত দিয়ে কামড়াচ্ছে। লেখা শেষ করতে হবে, না হলে যে ছুটি পাবে না। তবে লেখায় মন দিতে পারলো না সাজ। হঠাৎই একটা টুপ করে শব্দ হলো। চোখ নামিয়ে দেখে তার খাতার উপর দিয়ে একটা বড়সড় আরশোলা হেঁটে যাচ্ছে। সাজ ভড়কে গেল। উ, চিৎকার করে উঠে চেয়ার থেকে লাফিয়ে দাঁড়ালো সে। তার চিৎকার শেষ হওয়ার আগেই সেই আরশোলা উড়ে এসে সাজের মাথায় বসে পড়ল। সাজ এবার ঠিক কাঁদবে না হাসবে বুঝতে পারল না। অর্ণব সেই দৃশ্য দেখে হেসেই যাচ্ছে, পেট চেপে ধরে বলল, আরশোলা রানীর মাথায় আবার মুকুট পরে বসেছে। আরশান তখন ঠোঁট চেপে হাসি আটকে রেখেছে। সে জানে এখন হাসলে পুরো নিয়ন্ত্রণ হারাবে, তাই সে পরিস্থিতি বুঝে নিজের লাভটুকু তুলে নিতে চাইল। তোকে অনেকবার বলেছিলাম আমায় আর আরশোলা বলে ডাকবি না। এবার তার ফল পেলি তো, আর বলবি? আমি আর বলবো না। অর্ণব আবারও হেসে ফেলে। ওই আর বললে আবারও কিন্তু উড়ে আসবে। সাজ মুখটা ছোট করে বলল, এখনো কি আছে? তোকে দেখে আসরেরটা ভয় পেয়েই পালিয়েছে। এখন বস। সাজ চারিদিকে একবার নজর বুলিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ল। বুকের ভেতরটা এখনো ধুকপুক ধুকপুক করে কাঁপছে, ভয়টা এখনো পুরোপুরি কেটে যায়নি। গোসল শেষে আয়নার সামনে দাঁড়ায় আরশান। ভেজা চুলে আঙ্গুল চালিয়ে নেয় একবার, তারপর হেয়ার ড্রায়ার হাতে তুলে নেয়। ড্রয়ারের হালকা গরম বাতাসে চুলগুলো একে একে শুকিয়ে যায়। এলোমেলো ভেজা ভাবটুকু মুছে গিয়ে ফিরে আসে তার গম্ভীর লোক। শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সে আয়নায় নিজেকে একবার দেখে নেয়, তারপর বের হয়ে আসে। করিডোর দিয়ে চলতে চলতে হঠাৎই তার পা থেমে যায় মৌসুমী বেগমের রুমের দরজার সামনে। ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে, কেউ কিছুর ওপরে জোরে জোরে চাপ দিচ্ছে। দরজা ভেজানো, তাই নিঃশব্দে ঠেলে সে ঢুকে পড়ে ভেতরে। চোখে পড়ে ড্রেসিং টেবিলের ওপরে সাজ বসে রয়েছে। আয়নার সামনে চুপচাপ বসে নিজের মুখে কিছু একটা করছে সে। তার মুখটা অদ্ভুত রঙিন, চোখ দুটোতে গাঢ় কালো কাজল এমন ভাবে লাগানো হয়েছে যেন মনে হচ্ছে রাগ করে কেউ একে এঁকে দিয়েছে। গাল দুটো টকটকে লাল, যেন চড় খেয়েছে অনেকগুলো একসাথে। ঠোঁট জুড়ে গাঢ় লাল লিপস্টিক, ওটাতে যেন এক প্যাকেট লিপস্টিক মেখে রেখেছে, ঠোঁটের বাইরেও ছড়িয়ে গেছে। আরশান চোখ কপালে উঠে যায়। সে হতভম্ব হয়ে বলে, কি করছিস সাজ? কণ্ঠটা শুনে চমকে ওঠে সাজ। গলা শুনে দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়।
চোখ মুখ ভয়ে ছোট হয়ে আসে, ধরা পড়ে গেছে। সব মিলিয়ে তার ছোট মুখটা আরো ছোট হয়ে আসে। এই মুখের কি অবস্থা করেছিস তুই? নিচে নাম। আমি সাজুগুজু করছি। আরশান হাসি চেপে রেখে তার ছোট্ট হাতটা ধরে টেনে নিচে নামায়। ধারা তুই, বলেই পকেট থেকে মোবাইলটা বের করে কয়েকটা ছবি তুলে নেয় সে। সাজের অদ্ভুত চেহারার ছবি তোলে। নিচে চল। আরশান হাত বাড়িয়ে দেয়। সাজ নিঃশব্দে তার হাতটা ধরে। নিচে নেমে ড্রয়িং রুমে আসতেই অর্ণব সোফায় বসে থাকা থেকে সাজকে দেখে হেসে ফেলে। এই, তুই তো একদম ভূত সেজেছিস। সাজ থেমে গিয়ে গোজ হয়ে দাঁড়িয়ে বলে, একদম না, আমি প্রিন্সেস হয়েছি। সাজ মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসেন মৌসুমী বেগম। তার চোখ সরাসরি পড়ে সাজের মুখে। তিনি হঠাৎ থেমে গিয়ে বলে ওঠেন, ইয়া আল্লাহ, সাজ, মুখের এইসব কি করেছিস? সাজ এবার হাসি মুখে বলে, আমি সেজেছি ফুপি, ওর মুখটা ধুয়ে দাও। মৌসুমী বেগম হাতের কাপড়টা কোমরে ঠেসে রাখেন। বিরক্তির ভঙ্গিতে বলেন, আয়, আয় আমার সাথে, মুখটা আগে ধুয়ে আস। সাজের বদলে ভূতের রূপ নিয়েছিস তুই। সাজকে মুখ ধুইয়ে দিয়ে মৌসুমী বেগম যান আরশানের রুমে। ধীর পায়ে এসে আরশানের ঘরের দরজায় দাঁড়ালেন। আরশান, আসো। মাথা সামান্য ঝুঁকিয়ে বলল আরশান। তখন সে ফোনে কিছু একটা খুঁজছে। মৌসুমী বেগম একটু থেমে বলেন, শোন আরশান, আমি তোর দাদিকে আনতে যাব, আর বিয়েতে তো ওনার থাকা দরকার। আরশান হালকা মাথা নেড়ে বলল, আমি যাব তোমার সাথে? তোর যাওয়া লাগবে না, আমি পারবো। মৌসুমী বেগম আবার বলেন, আর দেখিস সাজ আর অর্ণব যেন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। আচ্ছা। মৌসুমী বেগম ঘর থেকে বেরিয়ে গেল। যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। তাকে আরশানের দাদি নিজেই পছন্দ করে বউ হিসেবে এনেছিলেন। তবে উনি যোগাযোগ রাখেন তাদের সাথে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। সূর্য এখনো পুরোপুরি ডুবে যায়নি, তবে তার আলো কারোর মুঠোয় ধরা নরম কমলা শালির মতো করে বিস্তৃত আকাশ জুড়ে ছড়িয়ে আছে। গাছের পাতাগুলো সেই আলোয় সোনালি ছায়া মেখে ঝিমিয়ে পড়েছে। পাখিরা নিড়ে ফেরার জন্য ডানায় ভর দিয়েছে। হঠাৎই বাইরের গেট খুলে বন্ধ হওয়ার শব্দ। তারপর পায়ের শব্দে বোঝা গেল অর্ণব আর সাজ এসে পৌঁছেছে। খেলার পর দুজনেই ক্লান্ত। ঘরের দরজা ঠেলে ঢুকেই অর্ণব বলল, আম্মু কই? সাজও পা টেনে টুনে এসে সরাসরি গিয়ে সোফায় গা এলিয়ে দিল। সোফায় বসে থাকা আরশান ফোনে চোখ রেখেই বলে, বাইরে গেছে। অর্ণব ভুরু কুঁচকে গেল মুখটা। ভাইয়া কিছু বানাবে? খুব খিদে পেয়েছে। আরশান কিছু না বলে উঠে দাঁড়ালো। একঘেয়ে বিকেলটাকে তার নিজেরও খিদে জাগিয়ে তুলেছে। মোবাইলটা রেখে সে রান্নাঘরের দিকে হাঁটলো। আর তার ঠিক পেছনে নরম পায়ে টুপটাপ করে হাঁটতে লাগলো সাজ। সাজ রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া, কি বানাবে? আরশান দুষ্টু হাসি এনে বলল, আজকে তোকে আরশোলা রান্না করে খাওয়াবো। সাজ ভুরু কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎই বলল, মানে তুমি রান্না হয়ে যাবে? আরশান হয়ে গেল। হাতের চামচটা থেমে গেল মাঝপথে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো সাজের দিকে। আর সাজ, সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঝট করে ঘুরে দাঁড়িয়ে দৌড় লাগালো। সাজ, দাঁড়া, তুই আবার কি বললি এখন? তার আগেই সাজ হি হি করে হেসে দৌড়ে পালিয়ে গেছে রান্নাঘর থেকে। পেছনে পড়ে থাকে আরশানের থমকে যাওয়া মুখ। কটমট করে তাকালো দরজার দিকে। দুষ্টুমির জন্য সাজকে ধমক দিতে যাবে ভেবেছিল, কিন্তু সাজ তো দৌড়ে পালিয়েছে। আরশান মাথা নাড়ালো বিরক্ত হয়ে। এইটুকুন একটা মেয়ে দিনকে দিন ভয়ঙ্কর হচ্ছে। আর সে কিছু না বলে রান্নাঘরের দিকে মন দিল। গ্যাসে হাঁড়ি চাপিয়ে ম্যাগি ও স্যুপ ফোটাতে লাগলো। ফ্রিজ খুলে দেখা মাত্রই 2টো ডিম আছে। 3জনের জন্য রান্না করেছে সে। রান্না শেষ হতে একটু সময় লাগবে, তবে গন্ধে ভরে গেল। টেবিলে সাজিয়ে রাখলো 3টা বাটি। ম্যাগি স্যুপে গাজর, ক্যাপসিকাম, কিছুটা পালং পাতা কাটা, মশলা, এগুলো দিয়ে ছেড়ে দিয়েছিল। তবে একটাই আস্ত একটা ডিম পড়েছে, যেটা মূলত সাজের জন্য।
অর্ণব এসে বসে খেতে বলল, ভাইয়া, ওকে পুরো একটা ডিম দিয়েছো? আরশান তার অর্ধেক ডিম দিয়ে দেয় আর অর্ণবকে। তখন সাজ নিজের বাটিটা তুলে নিয়ে খানিকটা তাকিয়ে দেখলো ডিমটা, তারপর তাকালো আরশানের বাটির দিকে, চামচ দিয়ে ডিমের অর্ধেকটা তুলে নিয়ে আরশানের বাটিতে রেখে দিল। আরশান অবাক হয়ে তার দিকে তাকালো। দিলি কেন? খাবি না তুই? কপাল ভাঁজ করলো সে। সাজ চোখ ঘুরিয়ে বলল, এত বড়টা তো খেতে পারবো না। আরশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটার মধ্যে যে এতটা খেয়াল করার মানসিকতা আছে, সেটা আগে সে বোঝেনি। আরশান মাথা নেড়ে বলল, ঠিক আছে, তবে আমি তোর ডিম খেলে পরে আবার আমার চুল ধরে টানবি না তো? খেয়ে ফেলো, আমি আবার বড় হয়ে গেছি না? বলেই সাজ নিজের বাটিতে মন দিল। অর্ণব তখন হঠাৎ বলল, ভাইয়া, সাজ বড় হয়েছে কবে থেকে? ও তো এখনো কার্টুন দেখে ঘুমায়। সাজ বলল, কালকে তো তুমি আরশান ভাইয়ার পকেট থেকে টাকা নিয়েছো। অর্ণবের মুখের হাসি মিলিয়ে গেল। আরশান তখন থামিয়ে রাখা চামচটা নামিয়ে রেখে ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখ দুটো কটমট করে উঠল, গলায় গম্ভীর শীতলতা ভেসে উঠল। তুই আমার পকেট থেকে টাকা নিয়েছিস? কণ্ঠস্বর ভয়ঙ্কর শান্ত, যেন ঝড়ের আগে আকাশ থাকে। অর্ণব প্রথমে চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকালো, তারপর গলাটা খাকারি দিয়ে বলল, না মানে আসলে আমি তো মানে হঠাৎ দেখি মাটিতে পড়েছিল। আমি তো ভাবছিলি কি? কিন্তু বাকিটুকু আর শেষ করতে পারল না, কারণ তখনই সে বুঝে গেল আরশান উঠতে যাচ্ছে। অর্ণব বুঝে গেল আর এক মুহূর্ত দেরি মানেই রক্ষা নেই। তার চেহারায় এক রাশ ভয় জমে উঠল। ও মা! বলে চেয়ারের নিচ থেকে পাটা বের করে সে ছুট দিল বাইরের দিকে। আরশান ধমকে বলল, দাঁড়া তুই আজ, তোর হাত পা ভেঙে দেব বেয়াদব। কিন্তু ততক্ষণে অর্ণব দৌড়ে বেরিয়ে গেছে। পেছনে শুধু তার ছুটে পালানোর শব্দ আর আরশানের ধমকের সুর ভেসে আসছে।